বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার অন্যতম প্রাণকেন্দ্র হল তিস্তা ব্যারেজ। নীলফামারী ও লালমনিরহাট জেলার মধ্যে তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাটি বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প। প্রায় ৬১৫ মিটার দীর্ঘ ব্যারেজটিতে রয়েছে ৫২টি রেডিয়াল গেট। এই বিশাল প্রকল্পটির কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং এটির উদ্বোধন হয় ১৯৯০ সালে। এই বাঁধের উদ্দেশ্য ছিল ৬ লক্ষ কিউসেক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে সেচের জন্য বিভিন্ন খাতে প্রবাহিত করা। তো এ তো ছিল সংক্ষিপ্ত বিবরণ। আমি আজ এই ব্যারেজটির উদ্দেশ্য, পটভূমি এবং উপকারিতা সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো ও জানাবো। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলে আসলাম তিস্তা ব্যারেজ, আর এই যে তিস্তা নদী। আমি এখন তিস্তা ব্যারেজের গেটটি অতিক্রম করলাম এবং আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হলো তিস্তা নদী। আর এই নদীর উপরেই তিস্তা ব্যারেজ নির্মিত হয়। নদীটির দুই প্রান্তে দুইটি জেলা, উত্তর প্রান্তে লালমনিরহাট এবং দক্ষিণ প্রান্তে নীলফামারী। তিস্তা ব্যারেজের নীলফামারী অংশের মূল গেট অতিক্রম করার ২ মিনিটের মধ্যেই মূল ব্যারেজে চলে আসলাম। চলুন এবার ব্যারেজটি বিস্তারিত দেখি। তিস্তা ব্যারেজ চলে আসলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ৫২ নম্বর সুইচ গেটে। তো নীলফামারী জেলার এই প্রান্ত দিয়ে যারা আসবে এটা হবে তাদের জন্য ১ নম্বর, আর লালমনিরহাট জেলা দিয়ে যারা প্রবেশ করবে তাদের জন্য ওইটা হবে ১ নম্বর। তবে সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে ৫২ নম্বর গেট, আর ৫২ নম্বর গেটটা দিয়ে শুরু করব আজকের আমার এই ভিডিও। এটা হচ্ছে ৫২ নম্বর গেট। গেটটি দেখেন, এই যে নিচে গেটটি কিন্তু এখন পর্যন্ত খুলে দেওয়া হয় নাই, সামান্য একটু খুলে দেওয়ার কারণে পানি প্রবাহিত হচ্ছে। গেটটা হচ্ছে এরকম, আর এগুলো হচ্ছে চাবি, ওইটাতে সুইচ দিবে মোটরের সাহায্যে। এই চাকাগুলো ঘুরে ঘুরে ইস্পাতের তৈরি যে রশিগুলো সেগুলো টেনে গেটটাকে উপরে তুললে মুখটা খুলে যাবে, তখন এদিক দিয়ে পানি প্রবাহিত হবে। এভাবে প্রত্যেকটি গেট পরিচালনা করা হয়। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেচের পানির অভাবে প্রকট শস্যহানি একটি চিরন্তন সমস্যা। শুষ্ক মৌসুমে তো বটেই, আমন মৌসুমও বর্ষা এবং বর্ষা উত্তরকালে খরা একটি সাংবাৎসরিক ঘটনা। প্রকল্প এলাকায় সেচের পানির প্রাপ্যতা খুবই সীমিত। একমাত্র তিস্তা ছাড়া অন্যান্য ছোট নদী এবং খালে পানির প্রবাহ খুবই কম এবং অনিশ্চিত। তাই তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণ পূর্বক অত্র অঞ্চলে গ্রেভিটি পদ্ধতিতে একটি সেচ প্রকল্পের প্রয়োজনীয়তা ব্রিটিশ আমল অর্থাৎ ১৯৪৫ সাল হতেই অনুভূত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীগণ প্রকল্পের সম্ভাব্যতা প্রতিবেদন অনুবীক্ষণ করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং জনবল দ্বারা নতুন জরিপ ও বিস্তারিত পরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন করে মডেল স্টাডির ভিত্তিতে দোয়ানীতে তিস্তা ব্যারেজের বর্তমান স্থান নির্ধারণ করা হয়। এই বিশাল প্রকল্পটি নীলফামারী জেলার 5টি উপজেলা যেমন নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডিমলা, এবং রংপুর জেলার 4টি উপজেলা যেমন রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ ও তারাগঞ্জ, এবং দিনাজপুর জেলার 3টি উপজেলা যেমন চিরিরবন্দর, পার্বতীপুর ও খানসামা নিয়ে বিস্তৃত। আর এর উদ্দেশ্য ও লক্ষ্য হল সম্পূরক সেচের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তথা দারিদ্র্য বিমোচন প্রকল্পের মূল উদ্দেশ্য। নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী শাসনের সুবিধা প্রকল্পের অন্যান্য উদ্দেশ্যসমূহের মধ্যে অন্যতম। এই বিশাল প্রকল্পটি তৈরিতে সময় লেগেছে 19 বছর।
কারণ 1990 সালে এটি উদ্বোধন করা হলেও এর কাজ শেষ করতে লেগেছে 1998 সাল পর্যন্ত এবং এতে ব্যয় হয়েছে 1500 কোটি টাকা। তবে কতজন শ্রমিক এখানে কাজ করেছিল তার হিসাব পাওয়া যায়নি। এ প্রকল্পের মাধ্যমে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া ও জয়পুরহাট জেলার প্রায় 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করাই এর প্রধান লক্ষ্য। তো এই ছিল এই প্রকল্প সংশ্লিষ্ট কিছু তথ্য। এবার এই ব্যারেজ ও এর আশপাশে কি আছে সেগুলো দেখি। এই ব্যারেজের মূল 44টি রেডিয়াল গেট যখন বন্ধ করা হয় তখন নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পায়। তারপর বাইপাস ক্যানেলের উপর নির্মিত 8টি রেডিয়াল গেট দিয়ে পানি প্রবাহিত হয়ে যথাক্রমে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় পৌঁছায়। এই শেষ মৌসুমে যে জমিগুলো এই পানির উপর নির্ভর করেই চাষাবাদ করা হয়। আর এই যে এটা আরেকটা সুইচ গেট, এরকম করে 52টা সুইচ গেট এখানে আছে, পাশেই রাস্তা। তো আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। এই অংশটাতে গেট আছে 8টা, এটা হচ্ছে লাস্ট এই অংশের, এটা হচ্ছে লাস্ট গেট। আর এখানেও পানির যে শব্দ শুনতে পাচ্ছেন, পানি নদী থেকে ঢুকতেছে। আর এই পাশে অনেক দোকানপাট দেখা যাচ্ছে। এই ব্যারেজে প্রবেশ করার পরেই এখানে একটা ফলক আছে, তিস্তা ব্যারেজ শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। আর উদ্বোধনের তারিখটা হচ্ছে 5 আগস্ট 1990 সালে। এখানে অনেকেই এসে ছবি তুলে। এখান থেকেও ব্যারেজটা অনেক সুন্দর দেখা যায়। মূলত এটাই হচ্ছে মূল ব্যারেজ। এদিক দিয়ে নদীর মুখটা করা, নদীতে বেশ ভালোই স্রোত আছে, যা অনেক সুন্দর লাগে এখান থেকে। এই মূল ব্যারেজে যে 44টি রেডিয়াল গেট আছে, আমি 44 নম্বর গেট ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি আপনাদের দেখার সুবিধার্থে ড্রোনের সহায়তা নিয়েছি। ইস্পাতের তৈরি এই গেটগুলো দেখতে অনেক বড়। এক একটি গেটের আয়তন 12.19 মিটার দৈর্ঘ্য, যা প্রায় 40 ফুট, প্রস্থ 3.35 মিটার। তবে সবগুলো গেটের দৈর্ঘ্য এক হলেও প্রস্থ কিন্তু এক না। যেমন 7টি গেটের প্রস্থ 5.18 মিটার, আবার বাইপাস গেটের প্রস্থ 2.60 মিটার। আর এই গেটগুলো তৈরিতে ব্যবহৃত হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টিল। গেটের পানির দিকে থাকা অংশ বাঁকা, ফলে পানির চাপ সমানভাবে বণ্টিত হয় এবং গেট পরিচালনা সহজ হয়। ছবির সাহায্যে দেখলে বিষয়টি আরও স্পষ্ট বুঝতে পারবেন। দেখতে দেখতে এই যে 23 নম্বর গেটে আসলাম। এটা হচ্ছে 23 নম্বর গেট। আর আপনি দেখুন যে গেটটা যখন ছেড়ে দেয়, অর্থাৎ পানি যখন ছেড়ে দেয়, তখন এই গেটটা একটু সামান্য উপরে তুলে আনে, উপরে তুলে নিয়ে আসে, তখন গেটটা এরকম দেখা যায়। আর না হলে গেটটা আরও নিচুতে থাকতো যদি পানিটা বন্ধ করে রাখতো। এভাবে গেটটাকে তুলে রাখছে এখন, কারণ কিছু পানি বের করে দিচ্ছে। এখন ওই দিকে কিভাবে পানি প্রবাহিত হচ্ছে সেটা দেখব। এই পাশে আসলেই বোঝা যায় পানির স্রোতটা। দেখুন, এগুলো পানির স্রোতটা হচ্ছে এরকম। ওইখানে বালুর চর পড়ছে, আর এখান থেকে নদীটা দেখা যায় এরকম। আমরা ঠিক মাঝ বরাবর আসছি। অনেক লোকে লোকারণ্য হয়েছে এই সুইচ গেটটি দেখার জন্য। আমরাও আসলাম। ওইখানে এভাবেই
দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। এখন আসলাম 19 নম্বরে। এভাবে একের পর এক যাইতে যাইতে গেটের সংখ্যা কমতে থাকবে এবং শেষ হয়ে যাবে। সেটা দেখতে পাচ্ছেন যে এই গেট দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হচ্ছে, স্রোত সেটাই বলতেছে। তারপরে এই গেটটা দিয়ে পানি বেশি প্রবাহিত হচ্ছে। আর এখানে এই যে বড় বড় চাকাগুলো দেখা যাচ্ছে, যে এখানে ইস্পাতের তৈরি রশি দিয়ে এই গেটটাকে টেনে তুলে, আর এখানে মোটর লাগানো আছে, এই মোটরের মাধ্যমে সেই কাজটা সম্পন্ন হয়। আর এই যে বড় বড় যন্ত্রগুলো দেখা যাচ্ছে, যেটা ইস্পাতের রশি পেঁচানো আছে, ওইটাতে টেনে ওঠায়। এটা হচ্ছে তিস্তা ব্যারেজের একদম মাঝ বরাবর। এখান থেকে নদীটা যেমন দেখায় সেটা হচ্ছে এরকম, আর এই পাশটা হচ্ছে এরকম। তা মাঝ বরাবরও কিন্তু তেমন একটা স্রোত নাই, তবে এই সামনের এই সুইচ গেটটা দিয়ে একটু পানি বেশি বের হচ্ছে। এই যে দেখুন, পানির স্রোতটা এখানে একটু বেশি মনে হচ্ছে। বর্তমানে এই তিস্তা নদীর উপরে একটা মহা পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার। এই পরিকল্পনা ঘিরেই যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ভারত এবং চীনের সঙ্গে। চীন এই চুক্তিটি করতে চায়, আর ভারত সেটা প্রতিবারেই বাধা দেয়। জানি না কী উদ্দেশ্যে তারা বাধা দেয়, তবে জয় যেদিকে যাক, খুব সম্ভবত এই মহাপরিকল্পনা নিলে এই এলাকার মানুষের জন্য অনেক উপকার হবে। এই মহাপরিকল্পনা নিয়ে অনেক কূটনৈতিক আলোচনা চলিতেছে। শেষ পর্যন্ত চুক্তি হতেও পারে। যদি কূটনৈতিক আলোচনাগুলো সফল হয়, তাহলে ইনশাল্লাহ এই মহাপরিকল্পনা শুরু হয়ে যাবে কাজ। তো এখন দেখার পালা কবে কাজটি ধরা হয়, মানে চুক্তি অনুযায়ী কবে শুরু হয়। আর এইটা এখন শেষ প্রান্তে আসছি, দেখুন এখন শেষ প্রান্তে। এরকম সুইচ গেট আছে 52টি এখানে। আগে বলেছিলাম যে এটার দৈর্ঘ্য হচ্ছে 615 মিটার, 52টি সুইচ গেট। আর এটা নির্মাণ কাজ সম্পন্ন হয় 1990 সালে। কাজ শুরু হয়েছিল 1979 সালে। একদম শেষ প্রান্তে এসে গেছি, আর মাত্র 2টা সুইচ গেট আছে এখানে। তাহলে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছাইব। শেষ প্রান্তে যেটা দেখতেছি ইউক্যালিপটাস গাছের বন, বিশাল এক বন। দেখুন এইদিকেও, ওইদিকেও অনেক দোকান আর ছায়াযুক্ত গাছপালা আছে এখানে। এই তো আমরা শেষ প্রান্তে এসে গেছি। এখান থেকে শুরু হয়েছে গেট নং 1। প্রিয় দর্শক, ব্যারেজ দেখা তো শেষ হলো। এবার চলুন পর্যটকদের জন্য এখানে কি কি আয়োজন আছে। তো শুরুতেই আমি নীলফামারী অংশে কি কি আছে সেগুলো দেখাবো। বট গাছের তলায় সবাই বিশ্রাম নিচ্ছে, আর এই পাশেই স্পিড বোট স্ট্যান্ড আছে, নৌকা। স্পিড বোট ভাড়া 50 টাকা নেয়, নৌকা কত নেয় একটু দেখা যাক। নৌকা কত করে নেয় ভাড়া? 40 টাকা করে। এই নদী ঘোরানোর জন্য? আচ্ছা, যারা নদী ঘুরতে চায় তাদের জন্য
এই 45 টাকা দিয়ে নৌকাতে করে যাওয়াটা অনেক সহজ করছে, নাহলে একার পক্ষে তো সম্ভব হয় না। তো ঠিক আছে, এবার সামনের দিকে দেখি। প্রিয় দর্শক, আমি একটা স্পিড বোট পাইলাম 50 টাকা ভাড়া দিয়ে ব্যারেজের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব। এই যে দেখুন, এখানে উঠবো এই স্পিড বোটে, আর ওই শেষ কিনার পর্যন্ত যাব এবং আসবো। 50 টাকা ভাড়া। চলুন আমিও যাই, আমি দেখি এবং আপনাদেরকেও দেখাই। দাঁড়ো ভাইয়া, একটু উঠি। এই যে সামনে থেকে আমি দেখাচ্ছি আপনাদের। তিস্তা ব্যারেজটা হচ্ছে এরকম। স্পিড হয়েই দেখতেছি। আর কাছাকাছি যাওয়া যেত, কিন্তু ব্যারেজে পানি না থাকায় সামনে যাইতে পারতেছে না, তাই একটু দূর দিয়ে ঘুরে আসতেছে আবার। এটা হচ্ছে তিস্তা নদী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই অসংখ্য পর্যটক ভিড় জমায় এই দৃষ্টিনন্দন ঐতিহাসিক ব্যারেজটি দেখার জন্য, এবং এর আয়োজকরাও তাদের জন্য প্রতিদিনই প্রস্তুতি নিয়ে থাকে। যেমন ধরুন, ব্যারেজ দেখা শেষ করে কেউ নদী ভ্রমণ করবে, তো তার জন্য রয়েছে স্পিডবোট ও নৌকা। জনপ্রতি নির্দিষ্ট ভাড়া দিয়ে নদী ভ্রমণের আনন্দ সে উপভোগ করতে পারবে। আমিও এখন এই স্পিডবোটে করে নদী ভ্রমণ করতেছি, সঙ্গে ব্যারেজও দেখা হচ্ছে। আর এই নদীটি কিন্তু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর মাছ নাকি অনেক সুস্বাদু। আমি এই নদী সম্পর্কে বিস্তারিত জানাবো একটু পরেই। এক অন্যরকম অনুভূতি। চলে আসলাম, খুব দ্রুতই চলে আসলাম। প্রিয় দর্শক, আমি এখন তিস্তা নদীর পাড়েই বসে আছি। তো এই নদীটির উৎপত্তি হচ্ছে ভারতের সিকিম রাজ্যের হিমালয় অঞ্চলে। ওখান থেকে পার হয়ে দার্জিলিং ও জলপাইগুড়ি হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। বাংলাদেশ অংশে যে দিক দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে নীলফামারী জেলার মধ্য দিয়ে প্রবেশ করে, একদম সীমান্ত ঘেঁষা যে জনপদ, সেখান দিয়ে এই দিক দিয়ে আবার এই নদীটি চলে গেছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই দিক দিয়ে একেবারে যমুনার সঙ্গে মিলিত হয়, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়, তারপর যমুনার সঙ্গে। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার। এর মধ্যে 115 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ অংশে, আর বাকি অংশ হচ্ছে ভারতে। তো এদিক দিয়ে প্রবাহিত হয়ে নদীটি এর আশেপাশের বিভিন্ন অঞ্চল বর্ষাকালে প্লাবিত করে এবং অনেক এলাকা ভাঙ্গনের কবলে পড়ে। যেমন কুড়িগ্রাম এবং লালমনিরহাটে যে ভাঙ্গন হয়, সে ভাঙ্গনের কারণে ওই এলাকায় আপনার চাষাবাদের খুব সমস্যা হয়, যার কারণে আমরা উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকা হিসেবে কুড়িগ্রাম এবং লালমনিরহাটকে চিনি। তো এই নদীর কারণেই। তো তারপরও নদীর উপরে আশা, নদীর উপরে ভরসা।
নদীর পানি ছাড়া সেচ ব্যবস্থাটা সম্ভব হয় না। এই নদীর উপর নির্ভর করে এর আশেপাশের সেচ ব্যবস্থা। তো এই নদীটি দেখতেও অনেক সুন্দর, অপরূপ। তো ঠিক আছে, সামনে আরও আলোচনা হবে। চলুন এবার আরও কিছু দেখি। তিস্তা ব্যারেজের পাশেই পর্যটকদের জন্য সুন্দর সুন্দর জায়গা এখানে আছে। এখন আমি সেই দিকে যাচ্ছি। এই সামনে দেখুন, এখানে সুন্দর একটা প্লেস, বটগাছের নিচে অনেক ছায়া, সেখানে অনেকেই থাকে। তারপরে এখানে একটা ভবন দেখতেছি, পাশে এরকম খাবারের দোকান, তারপরে ছোট বাচ্চাদের খেলনার দোকান। এইগুলো দর্শনার্থীদের উপরে নির্ভর করে। দর্শনার্থী যত বেশি আসবে এদের বেচা বিক্রি তত বাড়বে। দেখুন, অনেক দূর পর্যন্ত এই দোকানগুলো আছে এই জায়গায়। যত দূরে যাচ্ছি ততই দোকানগুলো পড়তেছে। এবার আসলো ফুচকার দোকানগুলো, অনেক ফুচকার দোকান এখানে। পাশেই নদীর পাশেই ফুচকার দোকান এবং বসার জায়গা। এখন এরকমই একটা দোকানে গিয়ে দেখব। রাস্তার পাশ দিয়ে না হেঁটে পাশ দিয়ে হাঁটবো, নদীর পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে অনেকে স্পিড বোট ভাড়া করে নিয়ে ওই যে ব্রিজটা দেখতে যাচ্ছে। এই যে এটা নদী, আর এর পাশ দিয়ে আমি এখন হাঁটতেছি। পাশে এরকম ফুচকার দোকান, এখানে অনেকেই বসে নদীর বাতাস এবং উপরে তো ছায়া আছে এবং সেই সঙ্গে খাবার খাচ্ছে। একটা সুন্দর দোকান পাইলাম। এই ডাইসে করে তারা হাতে গালে নকশা তৈরি করে দেয়। কত করে পড়ে পিস? একটা অক্ষর ছাপ দেওয়া 10 টাকা করে। একটা অক্ষর ছাপ দেয় 10 টাকা। বিশেষ প্রকারের রং ব্যবহার করা এখানে। পাশেই এরকম ছোটো মোটো দোকান পাওয়া যায়। তারপরে যে এরকম গৃহস্থালির জিনিসপত্র। এরকম হোটেল পাওয়া যায় খাওয়ার জন্য। এই তিস্তা ব্যারেজের এই তোমার দক্ষিণে এরকম অনেকগুলো দোকান আছে এবং উত্তরে কি আছে সেটা দেখাবো। তো দক্ষিণটা আগে শেষ করি। কিন্তু সব খাবারের দোকান, খেলনার দোকান, এই দুইটা দোকানই সবচেয়ে বেশি। আর এখানে আছে প্রাকৃতিক বন, না বন বিভাগ তৈরি করে দিয়েছে বন। এই বনটা দেখা যাচ্ছে ওইদিকে। তো বনটা যাওয়ার কোনো উপায় দেখি না, কারণ এখানে বিভিন্নভাবে স্তূপ আকারে মাটি রাখছে। যাই বনে প্রবেশ করে হাঁটাহাঁটির জন্য অসুবিধা, তাই গেলাম না। শুধু দূর থেকে দেখুন একটু। আর এখানে যেটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে বিদ্যুতের লাইন, বিদ্যুতের যে সঞ্চালন লাইনটা দেখুন কত বড়, অনেক উঁচু। খুব সম্ভবত এটা ভারত থেকে বিদ্যুৎ
আনা নেওয়ার কাজে ব্যবহার হয় এটা। এই নদীর এই প্রান্তে একটা আর নদীর ওই প্রান্তে একটা পিলার। দেখুন তাহলে দূরত্বটা কত বড়। এই পাশটা হচ্ছে আমরা ব্রিজের এই পাশটাতে হচ্ছে লালমনিরহাট জেলার লোকেরা এসে এখানে সমবেত হয় এবং আনন্দ করে। আর ওই পাশটাতে নদীর ওই পাশটাতে হচ্ছে নীলফামারী জেলার লোকেরা ওখানে সমবেত হয়। কিন্তু দিন শেষে যারা দেখতে আসে তারা দুপাশে এসেই তারা ঘুরে বেড়ায় এবং দুপাশেই ভরপুর দোকান, দুই পাশেই ভরপুর দোকান আছে। আর এদিকেও অনেক গাছপালা। খুব সম্ভবত যখন এই ব্রিজটির কাজ সম্পন্ন হয় বা শুরু হয় তখন এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি সেই সময়ের, এখনও আজও ওই অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে। এই একটা যন্ত্র দেখতে পেলাম, যে যন্ত্রে 1979 সালে এখানে আনা হয়েছিল এই তিস্তা ব্যারেজ নির্মাণ করার জন্য। আজও এই অবস্থায় এটাকে দাঁড়িয়ে রাখিছে। এটা নিদর্শন হিসাবে যে এই যন্ত্র ব্যবহার করে এখানে বড় বড় ভারী মালামাল নিয়ে যাওয়া হতো তিস্তা ব্যারেজের কাজের উদ্দেশ্যে। তো এখানে কালে সাক্ষী হিসাবে এটা দাঁড়িয়ে আছে, এটাই তার প্রমাণ। প্রিয় দর্শক, এই তিস্তা ব্যারেজ দেখা শেষ করে এখন যাওয়ার পালা। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ঠিক আছে, এই তিস্তা ব্যারেজ থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।